মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু আম কাঁঠাল দামে লইয়া, তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু আম কাঁঠাল দামে লইয়া, বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, তুমি বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। আষাঢ় মাইসা ভরা গাঙ্গে আইসো বাইয়া তোরি, শ্রাবণের ওই ধারা রাজে যাইও তুমি ফিরি রে বন্ধু, যাইও তুমি ফিরি, তুমি ভাদর মাসে যাইও বন্ধু তালের পিঠা খাইয়া, তুমি ভাদর মাসে যাইও বন্ধু তালের পিঠা খাইয়া, আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, তুমি বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। আশ্বিন মাসে আইসো বন্ধু রোয়া ধান লাগাইতে, বকুল ফুলের মালা দিও কার্তিক মাসে রাইতে রে বন্ধু, কার্তিক মাসে রাইতে, তুমি আগুন মাসে চাইও বন্ধু পাকা ধান তুলিয়া, তুমি আগুন মাসে চাইও বন্ধু পাকা ধান তুলিয়া, বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, তুমি বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। পৌষ মাসে আইসো বন্ধু শীতের পিঠা খাইতে, থাইকো নয়ার দূরে বন্ধু কারণে মাঘের শীতের বন্ধু, কারণে মাঘের শীতে, তুমি ফাগুন মাসে ভ্রমর হইয়া যাইও মধু খাইয়া, তুমি ফাগুন মাসে ভ্রমর হইয়া যাইও মধু খাইয়া, চৈত্র মাসে ঘরের ছাউনি যাইও তুমি ছাইয়া, তুমি বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, তুমি বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, তুমি বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। আসতে এত দেরি করলে? মাত্র 1 ঘন্টা দেরি। অপেক্ষার প্রহর কত দীর্ঘ হয় জানো? 1 ঘন্টা তো না, 1 বছর পার করে এলে। বছর তো সত্যি সত্যি পার হয়ে এলো। চৈত্রের আজকে কত তারিখ খেয়াল আছে? আরে তাই তো, নতুন বছর চলেই এলো। এই পয়লা বৈশাখ কি করবে এবার? সকালে লাল পাড়ি সাদা শাড়ি পরে রমনা বটমূলে যাব রবীন্দ্রসঙ্গীত শুনতে। তুমি কি করবে? আমিও যাব। জানো, পয়লা বৈশাখে পান্তা খাওয়া একদিনের বাঙালিদের আমার একদম ভালো লাগে না। সারা বছর বাঙালি সংস্কৃতি এদের থেকে কত দূরে থাকে ভাবতেও পারবে না। এই চল আমরা নেক্সট মান্থের ফার্স্ট উইকে একটা গর্জিয়াস ফ্যাশন শোর আয়োজন করি। ইয়েস, এবার আমরা এমন ফ্যাশন শো করব সব ওয়েস্টার্ন ড্রেস থাকবে। ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। লিসেন ফ্রেন্ডস, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। তোমাদের জন্য দারুণ ইন্টারেস্টিং মেসেজ নিয়ে এসেছি। হোয়াট ইন্টারেস্টিং? ইয়েস, আই এম শিওর তোমরা এনজয় করবেই। ওকে, বলো কি ইন্টারেস্টিং নিউজ নিয়ে এসেছো?
আর যদি বিষয়টা ইন্টারেস্টিং না হয় তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ খবর আছে। ওকে ওকে, আগে আমাকে বলতে দাও। বল। ইউ নো দ্যাট আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ। Is it? ইয়েস। আচ্ছা, পহেলা বৈশাখ মানে বাংলা বছরের বিগিনিং ডে? ইয়েস, দারুণ ইন্টারেস্টিং ডে। রিয়েলি কালারফুল। গত বছর আমরা ভীষণ এনজয় করেছি। এবার আমরা এমন প্রোগ্রাম করব যে সবাই চমকে যাবে। হ্যাঁ, যে যাই করো না কেন, পহেলা বৈশাখের সকালে পান্তা কিন্তু চাই। পান্তা ওয়াটার উইথ রাইস, ও দারুণ, ভীষণ মজা হবে। আর বলো কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত, ও মিলি, তোর শাড়ি আছে তো? না তো। তাহলে চল, আজই কটা শাড়ি কিনতে হবে। কিন্তু আমি তো শাড়ি পরে কমফর্ট ফিল করি না। আরে বাবা, তাতে কি হয়েছে, আমি শিখিয়ে দেব। ঠিক বলেছিস। ওরা পরবে শাড়ি আর আমরা পরবো পাজামা, পাঞ্জাবি, কোটি। ওদিন আমরা খাঁটি বাঙালি হয়ে যাব। এত ভোরে আমার ঘুম ভাঙে না। এই, তুই একটা রিং করিস, সবাই একসঙ্গে যাব। কোথায় যাবে বাবারা? চাচা, চাচা, হ্যাঁ। এবার আমরা বেঙ্গলি নিউ ইয়ার ডে মানে পহেলা বৈশাখ খুব ধুমধাম করে উদযাপন করব। হ্যাঁ, আচ্ছা, ওরা পরবে শাড়ি আর আমরা পরবো পাজামা, পাঞ্জাবি, কোটি। ওদিন আমরা খাঁটি বাঙালি হয়ে যাব। আচ্ছা। ওই দিন হোল ডে আমরা সবাই বাঙালির মতো চলবো, বাঙালির মতো কথা বলবো। একদিনের জন্য বাঙালি? একদিনের বাঙালি হয়ে লাভ কি? সারা বছর, সারা জীবনের মতো বাঙালি হওয়ার চেষ্টা করো। বিদেশি ধার করার সংস্কৃতিতে একটা চাকচিক্য আছে, কিন্তু গৌরবের কিছু নেই। তোমাদের সবাই কি বলছি, নিজেদের দেশকে ভালোবাসতে শিখো। নিজেদের দেশের কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতির উপর শ্রদ্ধাশীল হও। এতে আত্মতৃপ্তি আছে, এতে আনন্দ আছে। চাচা, আমরা কথা দিচ্ছি এখন থেকে আমরা খাঁটি বাঙালি হয়ে যাব। আমরা খাঁটি বাঙালি হয়ে আমি যাবো। খুব খুশি হলাম। আমি তোমাদের সবাইকে দোয়া করছি। এবার কিন্তু আমি আমার একজন প্রিয় শিল্পীর গান শুনবো, কার গান? সামিনা চৌধুরী। উফ, সামিনা আমারও প্রিয় গায়িকা। তাই? আজকে শুধু তার গান শুনবো না, তার সঙ্গে কথাও বলবো। আচ্ছা সামিনা, আপনি আমাদের খুব প্রিয় শিল্পী। আচ্ছা, কেউ যদি আপনার গানের প্রশংসা করে তখন আপনার অনুভূতিটা কিরকম হয়? আমার হ্যাঁ। আমার আসলে আমার প্রথমে খুব হাসি লাগে, কারণ আমি তো এতখানি প্রশংসা পাওয়ার মতো না হয়তো, বা সেই জন্য যা হোক পরে লজ্জা পেয়ে যাই, কিন্তু শেষে তো ভালোই লাগে। আচ্ছা, আজকে যদি আমরা আপনার কাছে একটা কোনো প্রিয় গান শুনতে চাই, কার? আপনার প্রিয় গান? আমার প্রিয় গান? হ্যাঁ। আসলে আমি তো মানে আমি যখনই যে গানটাই করি আমার সেই গানটাই আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। তারপরও আজকে একটা গান আপনাদেরকে আমি শোনাচ্ছি। আচ্ছা। গানটার কথা শেজান মাহমুদের, আর সুর করেছেন আশিকুর। আমাদের আজকের অনুষ্ঠানের সফল তরুণ বিজ্ঞাপন চিত্র নির্মাতা অসীম সেনগুপ্ত। আমরা জানি আপনি একজন সফল ব্যবসায়ী, বিজ্ঞাপন চিত্র নির্মাতা। আমরা আপনার কাছ থেকে আপনার সফলতার গল্পটা শুনতে চাই। এই সফলতা যদি বলেন আজকে আমি সফলতা পেয়েছি, তাহলে সেই সফলতার পিছনে অনেকটা দুর্গম পথ আমি পেরিয়ে এসেছি। সেটা বলতে পারেন আমি 1985 সালে প্রথম আমি ঢাকায় আসি। তার আগে আমি স্থির চিত্রগ্রাহক হিসেবে কাজ করতাম। 85 সালে এসে প্রথম আমি চলচ্চিত্রে কাজ করেছি, সেটা সহকারী পরিচালক হিসাবে, তারপরে সহকারী চিত্রগ্রাহক। সেখান থেকে আমি চলে আসি বিজ্ঞাপন চিত্রে। এই সময়টা বলতে পারেন 85 থেকে 91 পর্যন্ত। এই সময়টা ছিল অনেক কষ্টের এবং অনেক দুঃখেরও বলতে পারেন। এই সময়টুকু আসতে আমার সময়ে মানে যা কষ্ট আমি পেয়েছি সেটা বলতে গেলে হয়তো আজকে বিশাল সময় লেগে যাবে। তবু বলি, সেটা আমি তখন মিরপুরে থাকতাম, আমার দাদার বাসায় থাকতাম। সেই মিরপুর থেকে আমার প্রতিদিন আসতে হতো গুলিস্তানে। এমন অনেক দিন আছে যেদিন আমার পকেটে কোনো পয়সা নেই, আমাকে হেঁটে আসতে হয়েছে গুলিস্তান পর্যন্ত। তাহলে ভেবে দেখুন যে কতখানি রাস্তা আমাকে হেঁটে আসতে হয়েছে। শুধু সেটা নয়, এমন অনেক দিন গেছে যেদিন হয়তো দুপুরবেলা আমার খাওয়া হয়নি, কিন্তু আমাকে কাজ করতে হবে, কিছু একটা করতে হবে এবং আমাকে কোনো একটা কাজ পেতে হবে। এই জন্য আমি দিনের পর দিন যাদের সঙ্গে কাজের যোগাযোগ ছিল তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি সেখান থেকে আসি। এই ধরনের কষ্ট তো পেয়েছি অনেক, না খেয়ে থেকেছি অনেক দিন, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে বলতে পারেন যে এই একটি পজিশনে এসেছি। যদি বলেন যে সফল,
তাহলে হয়তো বা সফল। এখন আমি প্রতি মাসে 10 থেকে 12টা বিজ্ঞাপন চিত্রের কাজ করি, সেটা আমার বা বাইরের এজেন্সির অনেকেরই কাজ করি। আমি শুধু আমার এজেন্সির কাজ করি তা নয়, বাইরের এজেন্সিরও কাজ করি। 10 থেকে 12টা ছবির কাজ তো আমি করি অবশ্যই। আজকে যে প্রতিষ্ঠানটি আমি করেছি সেই প্রতিষ্ঠানে প্রায় 10 থেকে 12 জন কর্মী কাজ করেন এখানে, এবং এই কর্মীরা প্রত্যেকেরই সংসার চলছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। একজন তরুণ বা তরুণী যদি আপনার পেশে আসতে চায়, তবে আপনি তাকে কি পরামর্শ দেবেন? তাকে পরামর্শ দেবো অবশ্যই সে আসুক। এটি একটি ভালো মিডিয়া, এখানে কাজ করে আনন্দ আছে, এখানে পয়সা রোজগারের পথও আছে, কিন্তু অবশ্যই এই পথটি অসম্ভব দুর্গম একটি পথ, এবং এটিকে কোনোভাবেই ছোট করে দেখলে চলবে না। তবে আমাদের এখানে সেরকম প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। এই প্রশিক্ষণটি আছে এখানে কাছাকাছি, যদি বলতে চান ভারতের পুনাতে আছে। এছাড়া আমাদের এখানে কোনো প্রতিষ্ঠান নেই সেভাবে প্রশিক্ষণ দেবে এই ট্রেডে আসার জন্য। তবে হ্যাঁ, যদি কোনো পরিচালকের সঙ্গে যদি দীর্ঘদিন যাবৎ থাকে, সে যে কাজেই আসুক, হয় অভিনয়ে আসতে পারে, না মডেলিংয়ে আসতে পারে, তা না হলে সে পরিচালক হওয়ার জন্য আসতে পারে, চিত্রগ্রাহক হিসেবে আসবে, যে মিডিয়াতেই আসতে চায় সেই মিডিয়ার কোনো এক্সপার্টের সঙ্গে যদি দীর্ঘদিন যদি থাকেন, তাহলে অবশ্যই সে এখানে সফল হবে, এইটুকু আমি আশা করতে পারি। আমরা পত্রিকায় প্রায় বিজ্ঞাপন দেখি মডেলিং ও অভিনয় প্রশিক্ষণের। এই সম্পর্কে আপনি কি বলবেন আমাদের আজকের তরুণদের উদ্দেশ্যে? হ্যাঁ, ইদানিংকালে একটা দেখা যাচ্ছে এটা বেশি, যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অভিনয়ে, মডেলিংয়ে। সত্যিকার অর্থে আমাদের এখানে সে ধরনের কোনো, আমি আগেই বলেছি, এখানে তেমন কোনো স্কুলিং নেই যে এখানে স্কুল করা হচ্ছে, যে এটাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে। তবে কিছু এক্সপার্ট তো অবশ্যই আছেন, কিন্তু এক্সপার্ট ছাড়াও যেগুলো হচ্ছে তাদের নাম ভাঙিয়ে অনেকেই বিজ্ঞাপনগুলো প্রচার করছে, এবং তাতে হচ্ছে কি দূর দূরান্ত থেকে অনেক ছেলে মেয়েরা আসছে এখানে এই মডেলিং করার উদ্দেশ্যে আসছে বা অভিনয় করার জন্য আসতেছে, তাতে প্রতারিত হচ্ছে অনেক বেশি। আমি আশা করব যে যারাই আসবে তারা যেন সমস্ত কিছু জেনে আসে যে সত্যিকার অর্থে কারা এটার সঙ্গে জড়িত। যদি প্রশিক্ষণপ্রাপ্ত সেরকম এক্সপার্ট কোনো লোক যদি একটা প্রতিষ্ঠানের মধ্যে থাকে, হয়তোবা তারা কিছু শিখতে পারবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ধরনের কোনো কিছুই নেই, কিন্তু তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের কাজগুলো হচ্ছে, এবং তাতে প্রতারিত হচ্ছে 90% ছেলে মেয়ে প্রতারিত হচ্ছে। আমি আশা করব যে যারা আসবে তারা যেন অবশ্যই সমস্ত কিছু জেনে তারপরে যেন আসে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি সমস্যা? মানে আপনি কি হতে চান? জি, মানে আমি বিজ্ঞাপনের মডেল হতে চাই। মডেল হতে চান? কোনো সমস্যা নেই, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। চলুন চলুন, আমার সাথে চলুন, আসুন 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 আসুন। ইনি হচ্ছেন আমাদের ডিরেক্টর স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার? আমি বিজ্ঞাপনের মডেল হতে ও, বিজ্ঞাপনের মডেল হতে চান? খুব ভালো কথা। তা একবার যখন এখানে এসে পড়েছেন, মনে করেন আপনি আগামী 15 দিনের ভিতর এদেশের কিন্তু নামই মডেল হয়ে গেছে। সত্যি বলছেন? সত্যি মানে? আমি মডেল হতে পারবো তো? আরে পারবেন না মানে? আপনি হচ্ছেন মেঘে ঢাকা তারা। আপনি নিজেই জানেন না কত প্রতিভা আপনার ভিতরে উকি ঝুঁকি পাচ্ছে। তাই ক্যামেরাম্যান স্যার, ফিল্ম ভরা আছে, রাইট স্ট্যান্ড বাই, মেকআপম্যান বসে শুধু আপনার অপেক্ষায় স্যার। ফটো সেশন পাইতে দিকে আসেন। হ্যাঁ তাকান তাকান, হাসেন। বা এবার একটু ঘুরেন। আরে কি হচ্ছে স্যার? স্যার ভিতরে, স্যার ভিতরে নিয়ে যাবো না। সরি স্যার, বলেন না স্যার। আসেন ম্যাম, আসেন প্লিজ। যাবো? স্যার আরে আপনি কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য। আর বসুন বসুন বসুন, বলুন। এক্সকিউজ মি, আমি কি একটু ডিরেক্টর সাহেবের সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। তার আগে বলুন আপনি কি হতে চান? আমি না একজন নামকরা অভিনেত্রী হতে চাই। কোনো সমস্যা নেই, মানে এই যে আমাদের তারকা শিল্পীর কারখানা দেখছেন, এখান থেকেই, মানে আমাদের এখান থেকে যত বিখ্যাত তারকা শিল্পী বলেন, এই নাট্যশিল্পী, মানে গায়ক যাই বলেন না কেন, এখান থেকেই সৃষ্টি হয়েছে। মানে আমি তৈরি করেছি। জি স্যার। কার সাথে কথা বলছে? স্যার একজন ক্যারেক্ট স্যার। ভিতরে নিয়ে আসো। জি স্যার, জি স্যার, আসছে স্যার। হ্যাঁ চলুন চলুন, আসুন 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 আসুন। ইনি হচ্ছেন আমাদের ডিরেক্টর স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইনি হচ্ছেন সেই গুণী ব্যক্তিত্ব যার ছোঁয়ায় তৈরি হয়েছে এদেশের যত বিখ্যাত নাট্যশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী।
না মানে মডেল সব ওনার ছোঁয়ায় তৈরি হয়েছে। উনি মানে এমন ব্যক্তিত্ব, মানে বলার অপেক্ষা রাখে না। মানে ওনার সুনাম, আমাদের কত এই মডেল তৈরির কারখানা ওনার হাতে। স্যার আমি কি নামকরা অভিনেত্রী হতে পারবো স্যার? আরে পারবেন না মানে? অবশ্যই। আচ্ছা স্যার, আমার স্যার কতদিন লাগবে স্যার? আরে আপনি চাইলেই এই 3 দিন 7 দিন, 10 দিন, 15 দিন, আপনি যেই কোর্সে ভর্তি হতে চান কোনো সমস্যা নেই, আপনার উপর সেটা নির্ভর করে। আচ্ছা স্যার, এই রাস্তায় বের হলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে তো? আরে এখনই তো আছি। স্যার এই রাস্তায় গেলে সবাই আমার কাছ থেকে অটোগ্রাফ নিতে চাবে এই যে বলেন না, আমরা তো লাইনে প্রথম আর কি। আচ্ছা স্যার, এখানে প্রশিক্ষণ নিতে হলে কি কি দরকার? না না না, তেমন কিছু না, মাত্র 5,000 টাকা জমা দিয়ে ফর্মটা পূরণ করে যাবেন, আমরা বাকি সব ব্যবস্থা করে নেব। ঠিক আছে স্যার, স্যার আমি টাকাটা নিয়ে আসি স্যার। অবশ্যই অবশ্যই। কখন আসবেন, মানে একটু পরে না? কখন আসছেন আপনি? হ্যাঁ চলে আসবো, আমি এখনই চলে আসবো। আচ্ছা স্যার স্যার, আসবে স্যার। স্যার আমি আমরা একটু ডিরেক্টর সাহেবের সঙ্গে দেখা করতে চাই। স্যারের সাথে দেখা করবেন? আপনি ভিতরে যান, আর আপনি এখানটায় বসুন। কি বলছেন আপনি? আমার স্ত্রী ভেতরে যাবে আর আমি এখানে বসে থাকবো? তুমি একটু বসোই না এখানে। তুমি চুপ করো, চলো ভেতরে। আপনার তো মডেল, আপনি এখন ভিতরে যাবেন না? যান, ভীষণ ব্যস্ত। আসসালামু আলাইকুম। মানে আমি শুনতে পারলাম এখানে নাকি নৃত্যকলার প্রশিক্ষণ দেওয়া হয়। আরে শুধু নৃত্য কলা কেন, শিল্পকলা সব কলাই আমরা ঘরোয়া পরিবেশে আন্তরিকতার সাথে প্রশিক্ষণ দিয়ে থাকি। সে তো আমি জানি, তাই তো বিজ্ঞাপন দেখে ছুটে এসেছি। জানেন ছোটবেলায় না আমি খুব সুন্দর নাচতে পারতাম, এই যেমন ধরুন চিতালের নাচ। দাঁড়ান, আপনাকে নাচতে আমি নেচে দেখাই। এই তুমি একটু দূরে সরো তো। দাঁড়ান, শুরু করছি। ইয়ার হা ইটা দিটা দিটা যেখানে সেখানে শুধু এই চিতালের না। উনি কে? উনি আমার হাজবেন্ড। হাজবেন্ড? তো সুন্দর হাজবেন্ড। আপনি ক্যামেরাম্যান প্লিজ 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 থামুন থামুন থামুন। মডেল হবেন আমার স্ত্রী আর আপনার ছবি তুলছেন আমার? আরে আপনার কত সুন্দর, আপনাকে তো আমরা খুঁজতেছিলাম এতদিন। হ্যাঁ, আপনাকে আমি আমার পরবর্তী নাটকের হিরো বানাবো। না বোম্বে পাঠাবো। হ্যাঁ থামুন থামুন থামুন, আপনি তো অনেক কিছু পারেন, আমাকে বোম্বে পাঠাবেন? তাহলে আপনি এখানে বসে আছেন কেন? যত সব ফন্ডের দল। এই চলো। আজ তুমি বুঝছো না, এত বড় একটা সুযোগ হাতছাড়া করো না। আরে চলো না। আরে ভাই আপনি আপা একটু আপনাকে একটা কথা বলি, এভাবে লোক ঠকিয়ে পয়সা রোজগার না করে সবভাবে রোজগার করার চেষ্টা করুন, তাতে আপনারও লাভ, এই সমাজেরও লাভ। চলো। আমাদের আজকের ব্যক্তিত্ব প্রখ্যাত অভিনেতা, চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক এবং মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম। আমরা আজকে আপনার কাছ থেকে আপনার তরুণ বেলার মজার কিছু ঘটনা জানতে চাই। আমাদের তরুণ বেলা তো সে অনেক দিন আগের কথা, তখন ইংরেজরাই দেশে রাজত্ব করতো, আমরা পরাধীন ছিলাম। সেই সময়ে তো আমরা বড় হয়েছি। ধরো 1947 সালে যখন দেশ বিভাগ হয় তখন আমার বয়স 12 বছর। 1935 সালে আমার জন্ম। সেই সময়ে পরিবেশ ও পরিস্থিতি অন্যরকম ছিল। আমরা ধরো আমি স্কুলে ভর্তি হই যখন, তখন আমার মাত্র 6 বছর বয়স, এবং আমার স্কুলে ভর্তি হওয়াটাই খুব একটা মজার ব্যাপার। মানে আমার এক খালা, আমরা সমবয়সী খালা, আমরা তো একটা যৌথ পরিবার ছিল তখন, অনেকে সবাই একসঙ্গে আমরা থাকতাম। তো আমার এক খালা আমার সমবয়সী প্রায়, তো সে আর আমি দুজনে ভর্তি হতে গেছি স্কুলে, তো মেয়েদের স্কুলে। তো মেয়েদের স্কুলে ভর্তি হতে যাওয়ার পরে আমাকে বলছে যে অ আ ক খ বলো, লেখো। তো আমি অ আ ক খ লিখে বসে আছি, বাকিটা লিখিনি, আমার বলে নেই, আমি লিখিনি। তারপর বলে ABCD লেখো। তো ABCD যে জেড পর্যন্ত লিখতে হবে তা তো আমি বুঝিনি, আমি ছোট তো তখন, আমি ABCD লিখে বসে আছি। তো হেডমিস্ট্রেস এসে আমাকে বললো যে ওকে ক্লাস 1-এ নেওয়া যাবে, আর আমার খালাকে বললো যে ক্লাস 2-তে নেওয়া যাবে। তা আমি তখন গম্ভীর হয়ে বললাম মেয়েদের স্কুলে আমি পড়বো না।
তো আমাকে তখন কান্নাকাটি শুরু করলাম, মেয়েদের স্কুলে পড়বো না, তখন টাউন স্কুল ছেলেদের স্কুল সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে ক্লাস 3 থেকে ছিল, জেলা স্কুলে তখন ক্লাস 1-2 থাকতো না। তো বেনিবাবু বলে এক ভদ্র হেডমাস্টার ছিলেন, তার কাছে নিয়ে গেলেন আমার গার্জেন যিনি, তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দাঁড়িয়ে বলেন, যা ক্লাস 3-তে যে বসে যা। তা আমি ক্লাস 3-তে বসে গেলাম, আর আমার খালা যে ক্লাস 2-তে। এইরকম মজার ঘটনা দিয়ে আমার স্কুলে ভর্তি হলাম। তারপরে আরো কত মজার ঘটনা, বাড়ির যৌথ পরিবারে থাকলে কত রকম। আমরা প্রায় 15-20 জন একসঙ্গে স্কুলে যেতাম এক বাড়ির থেকে, আমরা সব এক পরিবারের মধ্যে ছিলাম। সেই সময় ছোটবেলায় পুলিশের লাঠি খেলাম প্রথম, তখন 1946 সাল। মোটে স্কুলে ভর্তি হয়েছি, 1 বছর পড়েছি বা 2 বছর হবে বোধহয়, সেকেন্ড মানে ক্লাস 4-এ উঠেছি এরকম। তো হঠাৎ যখন সেই নেতাজি সুভাষ বোস, তখন দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে, নেতাজি সুভাষ বোসকে অ্যারেস্ট করতে পারেনি, কিন্তু তার সঙ্গে যারা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে। সেই লালকেল্লাতে তাদের বিচার হচ্ছে, ইংরেজরা বিচার করছে। তা আমরা সব জায়গায় সেই কর্নেল রশিদ আলী ছিলেন, কর্নেল ধিলেন ছিলেন, কর্নেল শাহনওয়াজ ছিলেন, এসব সুভাষ বসুর সঙ্গে যারা ছিলেন তাদের বিচার হচ্ছে। তো রশিদ আলীর বিচার হচ্ছে ফাঁসি হয়ে যাবে, দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছে এইসব। তো সবাই সারা ভারতবর্ষে তখন আন্দোলন শুরু হল, তখন তো দেশ ভাগ হয়নি। তা আমরাও বর্ধমানে সব মানি না করে রাস্তায় বেরোলাম, আর লাঠি খেলাম প্রথম সেই 1946 সালে। এই যে লাঠি খেলাম, এই রাস্তায় বেরোলাম, এই আন্দোলনে এখনো আছি, এইভাবেই চলে যাচ্ছে। এবার আপনি আজকে আমাদের তরুণদের উদ্দেশ্যে দয়া করে কিছু বলেন। এই যে বলছিলাম যে এই দেশটা খুব দুর্ভাগা দেশ, তো আমাদের দেশটা অনেক আন্দোলন করেছে, মানুষ অনেক রক্ত দিয়েছে, ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছে, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছে, এর আগে মোগল পাঠানদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তার আগে বর্গীদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা লড়েছে। কত মানে আমরা যুদ্ধ করেছি, এই দেশের মানুষ করেছে, কিন্তু দেশের মানুষের কোনো উপকার একদিন হলো না, মানুষের বঞ্চনার কোনো শেষ হলো না। আমরা মুক্তিযুদ্ধ করলাম, 30 লক্ষ মানুষ জান দিলাম, এত নারীরা নির্যাতিত হলো, এত শিশু কিশোররা কি মুক্তিযুদ্ধ করেছে তোমরা যদি শোনো, সেসব গল্প তো বলার সময় নেই। কিশোর, আমার একটি বালুরঘাট ক্যাম্পে গিয়েছিলাম 71 সালে মুক্তিযুদ্ধের সময়। আমাকে একটি ছেলেকে, জলিল, এখন যে আওয়ামী লীগের নেতা বা তো নওগাঁর, সে তখন ক্যাম্পের ইনচার্জ, সে আমাকে বললো, হাসান ভাই এই ছেলেটাকে একটু দেখে রাখেন তো। রাত্রে তার কথা বললো। সেই ছেলে সে মুক্তিযুদ্ধের সময় সে ট্রেনিং ক্যাম্প নিচ্ছে, মাত্র তখন ক্লাস 10-এ পড়ে বোধহয় ছেলেটি। সে তার বাড়ি বর্ডারের কাছে, বালুরঘাটে, সে ইন্ডিয়ান বর্ডারে ওখানে ক্যাম্প হয়েছে, আমাদের ওখানে ট্রেনিং নিচ্ছে। সে ভিতরে যাবে একটা রেকি করতে, মানে দেখতে যে কিভাবে অপারেশন করা যাবে। তো 6টা ছেলেকে পাঠিয়েছে, ও তার বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছিল তার মায়ের কাছে, যে যারা ওঠে, যারা দিন হয়ে গেলে যেন তারা ওখানে আশ্রয় নেয়। সেখানে আশ্রয় নিয়েছিল। তো তার বাবা সে পাকিস্তানি সেনাবাহিনীকে খবর দিয়ে দিয়েছিল, আর এই 6টি ছেলেকে ওদের বাড়ির উঠানে পাকিস্তান সেনাবাহিনী এসে মেরে ফেলে। তা আমাদের ক্যাম্পে সিদ্ধান্ত হলো যে ওর বাবাকে শাস্তি দিতে হবে, তার প্রাণদণ্ড ঘোষণা করা হলো। এবং এই ছেলেটি নিজে জোর করে যে তার মায়ের সামনে যে বাবাকে প্রাণদণ্ড দান করে, গুলি করে ব্রাশ ফায়ারে। এই ছেলেটির এখন মনের অবস্থা কিরকম, দেশে তো আমরা কোনো পরিবর্তন করতে পারলাম না, সাধারণ মানুষের কোনো পরিবর্তন হলো না, রাজাকাররা, আলবদররা ক্ষমতা দখল করলো, তারা ব্যবসা বাণিজ্য করে বড়লোক হলো, আর এই ছেলেটি তাকিয়ে দেখে আর ভাবে যে এরাও তো রাজাকার, এত বড়লোক হয়েছে, তা আমার বাবা কি দোষ করেছিল, রাজাকার ছিল, তা আমি নিজের হাতে তাকে তো মেরেছি। তার মনের কষ্টটা কেমন। তো এই কিশোরদের আমার বলার উদ্দেশ্য যে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশটাকে যে গড়ার চেষ্টা করেছিলাম, এখন বলে আমাদের ছেলেরা নাকি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, হাইজ্যাকার হয়ে যায়, মাস্তান হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। বড় কষ্ট লাগে। মনে হয় যে এই ছেলেগুলোকে যদি আবার ফিরিয়ে এনে আমরা সেই মুক্তিযুদ্ধের সময়ের মতন যদি উদ্বুদ্ধ করতে পারতাম, দেশের মানুষগুলোকে আবার একটু যেন ভালো খাওয়া, একটু পড়াশোনা, একটু আলো, অন্ধকারের দিকে না যায়। দেখো আজকে এই শিখা অনির্বাণ জ্বালিয়েছে একদল লোক, তারা সেই পাকিস্তানপন্থীরা, তারা বলছে যে এটা হিন্দু পূজার মতন, এটা এই পূজা করছে। পূজা কি? আমরা তো আগুন জ্বালিয়ে ভাত খাই, আগুন রান্না করি। তাহলে তাদেরকে বলি যে তোমরা আর রান্না করা খাবার খেও না, আগুন যখন হিন্দু, আগুন যখন ধর্ম অন্য বিধর্মী, তখন তোমরা রান্না করো না, চুলো জ্বালিও না, তোমরা মানে কাঁচা খাও। আর আমরা যারা এটা বিশ্বাস করি না, মনে করি সমস্ত কিছুই মানুষের অধিকার আছে, আগুন থাক, প্রদীপ থাক, যাই কিছু, এটার কোনো ধর্ম নাই। এখন তরুণদের কাছে এটি অনেক গভীর কথা বলে ফেলছিলাম। আসল কথা হচ্ছে যে জীবনটা তো তাদের, আমাদের তো শেষ হয়ে এলো। তাদের জীবনটা তারা কিভাবে গড়তে চায়,
কিভাবে তাদের মা বাপকে তারা দেখতে চায়, তাদের শেষ জীবন মা বাপের কিভাবে কাটুক তারা চায়, সেইভাবে তারা যেন একটু চিন্তা করে এই গরিব দুস্থ দেশটার প্রতি নজর দেয়। তারা যেন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা না করে। দেখো, আমার মা যদি ধরো সুন্দরী না হন, আমার মা যদি গরিব হন, আমার মা যদি অসুস্থ হন, তাহলে আমি কি একটা সুন্দর মা খোঁজার জন্য দৌড়ে যাব? আমার তো সেই তো জন্মদাতা, সেই মাই তো আমাকে জন্ম দিয়েছে। তা আমি তো সেই মায়ের কোলেই যে আবার আনন্দ পাবো। আমি একটা সুন্দরী, খুব বড় লোক, একটা সুন্দর মানে মায়ের কাছে কোলে যেয়ে কি সেই আনন্দ পাবো? তো আমেরিকায় যে চলে যাচ্ছে আমাদের ছেলেরা, আমাদের দেশটাকে ফেলে দিয়ে ওখানে যে ড্রাইভারি করছে, ডাক্তার ছেলে যে ড্রাইভারি করছে, এই করছে, দেখে আমি আমেরিকায় গিয়েছিলাম, খুব কষ্ট লাগে। তো সেই জন্য বলি যে দেশে থাকো, দেশটাকে ভালো করার চেষ্টা করো। হয়তো তোমার জীবনে পাবে না, কিন্তু তোমার ছেলের জীবনে তো কিছু পাবে, এইটুকুই বলতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কি ইচ্ছে করে জানো? কি ইচ্ছে করে? আমার যদি ক্ষমতা থাকতো তবে পৃথিবীটাকে বদলে দিতাম, তৈরি করতাম একটা সুন্দর পৃথিবী, যা কিছু খারাপ সব কিছু অদৃশ্য করে দিতাম। তুমি জাদুকর হলে নিশ্চয়ই পারতে। জাদুকররা জাদু করে কি সুন্দর সবকিছু বদলে দেয়। সবসময় কিছু না কিছু বড় ম্যাজিক আমি আপনাদেরকে দেখিয়ে আসছি, তবে আজকে বেশ কয়েকটি ছোট ম্যাজিক নিয়ে আসছি। যেহেতু ম্যাজিকগুলি খুবই ছোট, তাই আপনার চোখ বড় বড় করে দেখবেন, ঠিক আছে? আমার হাতে রয়েছে একটা ডাইস বা ছক্কা, আর এখানে রয়েছে একটা টুপি। এই খালি টুপির মধ্যে আমি ছক্কাটাকে রেখে দিলাম ঠিক এভাবে। তাহলে ছক্কাটা রইল টুপির মধ্যে, আর এখানে রয়েছে একটা রেড বক্স। এই বক্সের দুইটা কম্পার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড, দুইটা কম্পার্টমেন্ট। এবার ছক্কাটাকে নিয়ে আমি রেখে দিচ্ছি এই ডান দিকের কম্পার্টমেন্টে, ঠিক আছে? লক্ষ্য রাখবেন ছক্কাটা হচ্ছে এদিকের কম্পার্টমেন্ট। এদিক বন্ধ করে দিলাম, ছক্কাটা এখন এখানেই আছে, বন্ধ করে দিলাম। লক্ষ্য রাখবেন ছক্কাটা এদিকে। এবার ধীরে ধীরে বক্সটাকে উল্টে দিচ্ছি, তাহলে ছক্কাটা রইল এদিকে, তাই না? এবার ম্যাজিক দিলেই এটা উধাও হয়ে যাবে। দেখুন, গো। হ্যাঁ, ছক্কাটা এখানে নেই, ভ্যানিশ হয়ে গেছে। আপনারা ভাবছেন এদিকে না? আচ্ছা ঠিক আছে, দেখুন এদিকেও দেখাচ্ছি, ছক্কাটা এদিকেও নেই। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি ওখানে সরিয়ে নিয়ে গেছি। ঠিক আছে, আমি এবার দুটো সাইডে খুলে দেখাচ্ছি, ছক্কাটা দিকে নেই। তাহলে নিশ্চয়ই এখানে থাকার কথা। দেখুন ছক্কাটা কিন্তু এদিকেও নেই। অবিশ্বাস হলো সত্যি, যেটা এখান থেকে উধাও হয়ে চলে গেছে ফ্ল্যাটের মধ্যে, ঠিক এভাবে। শুধু মন্ডলী, এরপরে ম্যাজিকটি কিন্তু আরো মজা। আপনারা নিশ্চয়ই জানেন যে তরুণ সমাজের অনেকে আজ মাদকাসক্ত, আর এই মাদকদ্রব্য নির্মূল করতে যেভাবে ম্যাজিকের সাহায্য নেওয়া যায় ঠিক এভাবে। কিছুদিন আগে এক মাদকাসক্ত মাতালকে দেখলাম এই ধরনের একটি বোতল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন এরকম একটি খালি ঠোঙ্গা নিয়ে আমি একটা মজার ম্যাজিক করেছিলাম ঠিক এভাবে। লক্ষ্য রাখবেন, একটা খালি ঠোঙ্গা ঠিক এই ধরনের, আর এই যে বটলটা রয়েছে এটা নিয়ে রেখে দিলাম ঠিক এভাবে। এবার আমি 1 2 3 গো বলে এটা ভ্যানিশ হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, 1 2 3 গো, বলটা ভ্যানিশ হয়ে গেছে। আবার যদি দেখতে চান তাহলে কাম, হ্যাঁ বটলটা চলে আসছে। ঠিক আছে, আবার এবার যদি কোনো মাদকাসক্ত তরুণ চান তাহলে কি হবে? গো, এটা ভ্যানিশ হয়ে গেছে। আর আমি যদি দেখতে চাই তাহলে ওয়াও, আবার চলে এসছে। কিন্তু মনে রাখবেন, মাদক দ্রব্য আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি ব্যাপার, সন্দেহ করছেন কেন? এবার যদি সন্দেহ করেন তাহলে তো ম্যাজিক দেখানো সম্ভব না। শুধু দর্শক, চলুন বরঞ্চ এই অনুষ্ঠান নিয়ে একটা ম্যাজিক করা যাক। এরপরে ম্যাজিকটার জন্য দরকার একটা সুন্দর স্কার্ফ ঠিক এই ধরনের, আর আমার এখানে রয়েছে একটা ব্যাগ। আজকাল বিজ্ঞানের যুগে অনেক ধরনের প্রিন্টিং মেশিন আবিষ্কার হয়েছে, আর আমার এখানে রয়েছে লেটেস্ট মডেলের খুব সাধারণ একটি প্রিন্টিং মেশিন। আর আপনার সন্দেহ দূর করার জন্য জিপারটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এটি সম্পূর্ণ খালি রয়েছে ঠিক এই ধরনের, ঠিক আছে? এবার চেইনটা আটকে দিন। রাইট, এবার এই স্কার্ফটা আমি রেখে দিচ্ছি এই প্রিন্টিং মেশিনের মধ্যে, আমার সেই ম্যাজিক প্রিন্টিং মেশিন। লক্ষ্য রাখবেন, স্টিল নর্মাল স্কার্ফ। এবার রেখে দিয়ে একটা ছোট্ট ম্যাজিক মন্ত্র, কারণ ম্যাজিকের মন্ত্র না বলে আবার ম্যাজিক হয় না, সেটা হচ্ছে হিং টিং ছট। দেখুন, ওয়াও, হ্যাঁ ঠিক আছে, এটা সম্পূর্ণ প্রিন্ট হয়ে লেখা হয়ে গিয়েছে সৃষ্টি সুখের উল্লাসে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এসেছেন দুজন তরুণ কার্টুনিস্ট, আমরা তাদের সঙ্গে কথা বলবো। তার আগে ওনাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন তারিকুল ইসলাম শান্ত, ওনার পাশে আছেন রাসেল আহমেদ। শিল্পকলার অনেক মাধ্যম থাকতে কার্টুনকে কেন বেছে নিলেন? আমি গল্প কবিতা ছড়া এসব লিখি, তারপরও কার্টুন মাধ্যমটিকে বেছে নিলাম। কারণ হচ্ছে বাংলাদেশে কার্টুনিস্টের সংখ্যা কম।
তাছাড়া সোজা কথায় বলতে গেলে আঁকতে ভালো লাগে, তাই অনেকটা সৃষ্টি শখের উল্লাস। আচ্ছা, সমাজ সংস্কারের ক্ষেত্রে কার্টুন কোনো ভূমিকা রাখে কি? ভূমিকা অবশ্যই রাখে। প্রত্যেক কার্টুনিস্টই দুটো উদ্দেশ্য বা লক্ষ্য সামনে রেখে কার্টুন আঁকেন। এক নম্বর হচ্ছে ওই মানুষকে এন্টারটেনমেন্ট বা আনন্দ দেওয়া, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা বা অসঙ্গতি তুলে ধরা। দুটো ব্যাপারই সমাজের ক্ষেত্রে ভূমিকা রাখে। মানুষকে আনন্দ দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, সামাজিক অসঙ্গতি তুলে ধরাও সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার প্রশ্ন রাসেল আহমেদকে, যে তরুণেরা কার্টুন আঁকতে গিয়ে কি কি সমস্যায় পড়তে পারে? অনেক সমস্যা পড়তে পারে। তার মধ্যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে তারা যখন আঁকা শুরু করে তখন ছাপানোর কোনো পত্রিকা তারা পায় না। আমাদের দেশে হাতে গোনা দু একটা কার্টুন পত্রিকা আছে, কিন্তু সেখানে নতুন মানে ছাপানো খুব কঠিন। আচ্ছা, আর জাতীয় যে দৈনিকগুলি আছে সেখানেও যারা সাধারণত নাম করা বা বিখ্যাত তাদেরটা ছাপানো হয়। আর কার্টুন আঁকার পরেও যদি আমরা বই ছাপাতে চাই সেক্ষেত্রে প্রকাশকরা বই ছাপাতে চায় না। আচ্ছা, আর তাছাড়া ধরেন যারা তরুণ তাদের মানে কোনো প্রদর্শনী করা তো আরো অসম্ভব। ও আচ্ছা, এবার আমার প্রশ্ন তারিকুল ইসলাম, যে কার্টুন আর কমিক্সের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য অনেকটা গল্প আর কবিতার মতো। আচ্ছা, কার্টুন হচ্ছে কোনো বিষয় বা সমস্যাকে ওই ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা। সেখানে কার্টুন একটি ফ্রেমে হতে পারে, একাধিক হতে পারে, সংলাপ থাকতে পারে, নাও পারে। কিন্তু কমিক্সে একটি কাহিনী অবশ্যই থাকবে, কাহিনী বা গল্প অবশ্যই থাকবে, সংলাপ থাকবে, একাধিক চরিত্র থাকবে, কিংবা একটি চরিত্র থাকতে পারে, কিন্তু কাহিনী অবশ্যই থাকবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কার্টুন আঁকতে গিয়ে আপনারা খ্যাতিমান লোকদেরকে বিকৃত করেন কেন? চেহারাটাকে আপনারা খ্যাতিমান মানেই তো সবার পরিচিত। আচ্ছা, মানুষ খ্যাতিমানদের পত্রিকা খুললেই দেখতে পারে, টিভিতে দেখে, পরিচিত ফেস, এতে মানে প্রত্যেকদিন দেখে, কোনো বিশেষত্ব খুঁজে পায় না, নতুনত্ব নাই। আচ্ছা, এই জন্য আমরা মানে খ্যাতিমানদের চেহারাটাকে একটু বিকৃতি করে দেই, কিংবা ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করি, এতে মানে মানুষ একটু নতুনত্ব খুঁজে পায়, একটু বিশেষত্ব পায়, আনন্দ পায়। আচ্ছা, কার্টুন আঁকতে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়েছেন এরকম? বিড়ম্বনা ঠিক না, তবে বিব্রতকর অবস্থায় পড়েছি। কিরকম? কারণ অনেকে মনে করেন যে কার্টুনিস্ট মানেই সে কমেডিয়ান। আচ্ছা, সে মজার মজার কার্টুন আঁকে, সে অনেকটা কমেডিয়ানের মতো হবে। তো অনেকের সাথে পরিচয় হয়, সে যখন দেখে যে এই ভদ্রলোক কার্টুনিস্ট, তখন সে মিলাতে পারে না, সে অবাক হয়। তখন তার সামনে দাঁড়িয়ে আমার বিব্রতকর লাগে যে মনে হয় কার্টুনিস্ট না হয়ে কমেডিয়ান হলে উনি খুশি হতেন। আচ্ছা, মানে চেহারাটাকে ওইভাবে কল্পনা করে নেয় মানুষ। আচ্ছা, এবার আমার প্রশ্ন রাসেল আহমেদকে, যে কার্টুন একে আপনি কার্টুনকে কি পেশা হিসেবে নিয়েছেন নাকি না শৌখিনভাবেই কার্টুন আঁকেন? আসলে এদেশে কার্টুনকে পেশা হিসেবে না খুব কঠিন। যারা ইতিমধ্যে বিখ্যাত হয়ে গেছেন তারাও পারেন নাই সবাই। আর আমার তো প্রশ্ন ওঠে না। তবে আমি আঁকা যখন শুরু করেছি তখন একটা মানে শখের বসে এঁকেছি, এখনো সেটাই আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যদি একটা মজার কার্টুন আঁকতে বলি, আপনারা কি এঁকে দেখাতে পারবেন আমাদেরকে? চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমরা। পাহাড়ের মৌনতা দেখেছো, তার বুকে কান্না দেখো, সাগরের গর্জন শুনেছো, হৃদয়ের ব্যথা তার শুনুনি। পাহাড়ের মৌনতা দেখেছো, তার বুকে কান্না দেখো, সাগরের গর্জন শুনেছো, হৃদয়ের ব্যথা তার শুনুনি। নীরব আকাশে তারার হাসি, নিশিরাত
সাগরের গর্জন শুনেছ হৃদয়ের ব্যথা তার শোনোনি। আচ্ছা, আপনারা কি আঁকলেন দেখি তো আমরা। আপনি একটু বলে দেবেন কি আমাদের, কি এঁকেছেন আপনি? আমি এঁকেছি একজন হাইজাকার আচ্ছা। সে পথচারীকে টাকা চাচ্ছে। আচ্ছা, তারপর হাইজাকার না, পথচারীকে টাকা চাচ্ছে। হ্যাঁ, তারপরে তারপর পথচারী ঘুরে ছুট লাগাচ্ছে। আচ্ছা, কিন্তু ছুট লাগিয়ে তার উপায় নেই, পিছনে ম্যানহোল ছিল, ম্যানহোলে পড়ে গেছে। আচ্ছা, তারপর হাইজাকার ঘুরে এদিকে আসছেন, পরে ওই ওই ভদ্রলোক ম্যানহোল থেকে উঠছেন। আচ্ছা, ম্যানহোল থেকে উঠে এই লোকটাকে, ভদ্রলোককে দেখে হাইজাকারই এখন ভয় পাচ্ছে। আচ্ছা, তাকে একটা ভূতের মতো দেখাচ্ছে। আচ্ছা, খুব মজার একটা ব্যাপার। হ্যাঁ, আর আর আপনি কি এঁকেছেন রাসেল আহমেদ? আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এক ওঝা, আচ্ছা, তিনি সাপে খেলা দেখাচ্ছিলেন। আচ্ছা, তো পাশ দিয়ে এক লোক যাচ্ছিলেন, যিনি হাতের ট্রানজিস্টর ছিল হাতে, না? ছিল। আচ্ছা, তাতে যে সুর বেরোচ্ছে, তাতে এই সাপটা তার এই লোকের পেছনে চলে গেছে। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং আপনাদের কার্টুন আঁকা দেখেও আমাদের খুব ভালো লেগেছে। আপনাদেরকে ধন্যবাদ। শুধুই দর্শক মণ্ডলী, আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে 1404 সাল। নতুন বছর আপনাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি। বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে, দিন রাজগে কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে